বাংলাদেশ প্রথম ক্রিকেট দল গঠিত হয় এই জিয়াউর রহমানের আমলে, আইসিসি খেলতে যায়। আর সেই মাশরাফি তো এখন ফেসিবাদের দালাল, সাকিব ফেসিবাদের দালাল। আওয়ামী লীগের নিষিদ্ধ করার যে বিষয়টা যে মিলন ভাই বললেন, উনি থাকলে হয়তো বা শুনতে পারতেন। আমি যেটা বলবো, আসলে গণহত্যাকারী কোন দলের রাজনৈতিক অধিকার থাকে না, তাদেরকে রাজনীতি করতে দেওয়ার সুযোগ নেই। এই সোহেল তাজ এবং কাদের সিদ্দিকীর নেতৃত্বে 15 আগস্ট একটা হজবরল হতে পারে। এরা দুইজন যাবেন 32 নম্বরে, ফুলটুল দিবেন এবং অন্য গোপালগঞ্জে আরো লোকজন জড়ো হবে। এই 15 আগস্টকে কেন্দ্র করে তারা এক ধরনের বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে। অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, উনাকে নিয়ে নানা ধরনের সমালোচনা করা হয়। উনি তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বই পান নাই। উনি রাজনীতিতে এসেছেন, তারপরে উনি বিদেশে চলে এসেছেন, রাষ্ট্র পরিচালনার তো দায়িত্বই পান নাই। এখন দল উনি হিসাবে বিএনপিকে কিভাবে পরিচালনা করছেন সেটার আমরা সমালোচনা করতে পারি, যে উনি দল পরিচালনায় কতটা দক্ষ, কতটা কি। মানুষ হিসাবে ওনার সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক। এই যে আমরা বলছি বারবার যে আমরা প্রচলিত রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে আসবো, আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। সমালোচনা গয়রহ ভাবে করলে হবে না। উনি বলছেন দুই পরিবারের দুর্নীতি, দুই পরিবারের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে মুজিব পরিবারের সঙ্গে জিয়া পরিবারকে তুলনা করা অত্যন্ত, আমি বলবো, অমানবিক, অনৈতিক। এটা ছাত্রদের স্লোগান, আমি সেটা বলছি। আমি মনে করি অমানবিক, অনৈতিক এবং গর্হিত একটা কাজ। আপনি শেখ মুজিব বাকশাল জারি করেছে, আপনার 30,000 জাসদের নেতা কর্মীকে হত্যা করেছে। স্বাধীনতার আমরা যেই বাংলাদেশ বিনির্মাণের জন্য স্বপ্ন দেখেছিলাম, যুদ্ধ করেছিলাম, স্বাধীনতার প্রথম প্রহরেই সেই স্বপ্নকে গলা চিপে হত্যা করেছে এই বাকশাল কায়েম করে শেখ মুজিবুর রহমানের আমল। 96 টু 2001 আসেন, আপনি দেখেন এই হাজী সেলিম, শামীম উসমান সন্ত্রাসী। আমি নিজে আক্রান্ত, আমার পরিবার আক্রান্ত এই আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা। আপনি হাঁটা যাইত না, আমার বাড়ি নারায়ণগঞ্জে, আমি তখন কলেজে পড়ি, আমাদেরকে রাস্তাঘাটে হাঁটতে দিত না এই আওয়ামী সন্ত্রাসীরা। এরপরে আপনি বর্তমান 2008 থেকে 2024-এ তো আপনি দেখেছেন। এর সময়ের সঙ্গে যদি আপনি জিয়া পরিবারকে তুলনা করেন, সেটা আমি শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না পাবলিকলি, কিন্তু এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত না। ছাত্রদের স্লোগান ভাই, আমি তো বলি নাই, ছাত্রদের স্লোগান। ছাত্রদেরও উচিত না, এবং সেটা আমাদের বাই করা উচিত না, ক্যারি করা উচিত না। আপনি বাংলাদেশ এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে, বিএনপির সমালোচনা আছে, ভুল ত্রুটি আছে, সেটা আমিই তো করলাম। বিএনপির লিমিটেশনস নিয়ে আমরা আলাপ করব অবশ্যই, কিন্তু জিয়াউর রহমানের যে অবদান বাংলাদেশের অর্থনীতিতে, আজকে আমরা নারী ফুটবল নিয়ে যে ভেসে যাই, আমরা আজকে এশিয়ান গেমসে, সাফ গেমসে আমাদের নারীরা চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশে প্রথম নারী ফুটবল চালু করেছিল জিয়াউর রহমান। ওই সময় ওই রকম একটা কনজারভেটিভ সোসাইটিতে মেয়েদের ফুটবল চালু করা মুখের কথা ছিল না। আপনি যে ক্রিকেট, বাংলাদেশ প্রথম ক্রিকেট দল গঠিত হয় এই জিয়াউর রহমানের আমলে, আইসিসি খেলতে যায়। আর সেই মাশরাফি তো এখন ফেসিবাদের দালাল, সাকিব ফেসিবাদের দালাল। আপনি খালেদা জিয়ার যদি প্রথম আমল দেখেন, বাংলাদেশে উনি যখন দায়িত্ব নেয় তখন মিলন ভাইরা ক্ষমতা ছাড়লেন, বাংলাদেশে গার্মেন্টস ছিল 300 থেকে 250 থেকে 300টি, আর উনি যখন 96 সালে দায়িত্ব ছাড়েন 3,500 গার্মেন্টস। আপনি আমাদের তুলনা করবে শিক্ষার্থীরাও, কিন্তু আমাদের বুঝতে হবে, আপনি 2001 টু 2006 পর্যন্ত যে ঢালাও দুর্নীতির কথা বলা হয় বিএনপির, একটা বড় ধরনের দুর্নীতি দেখান তো। এই যে হাওয়া ভবন নিয়ে যে এত কথা বলা হয়, এই সরকার, এই আওয়ামী লীগ সরকার তো 3 টার্ম ক্ষমতায় ছিল, হাওয়া ভবনের কয়টা দুর্নীতি বের করতে পারছে তারা? চ্যালেঞ্জ। আপনি এই সরকারকে, ওরাই তো ছিল ক্ষমতায়। হ্যাঁ, এখন যেটা হইতে আমাদের রাজনৈতিক কালচারে কিছু চাকুরির জন্য, কিছু ব্যবসা বাণিজ্যের জন্য, টেন্ডারের জন্য তদবির যায়, এটা আমরা এই কালচার থেকে বের হইতে পারি নাই। হাওয়া ভবন থেকে তদবির যাইতে পারে যে চাকরি দেন, ওই টেন্ডারটা দেন, কিন্তু আপনি এই সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে। শেখ হাসিনার পিয়নও নাকি 400 কোটি টাকার মালিক, সেটা শেখ হাসিনা নিজেই স্বীকার করেছে। আপনি দেখান এরকম একটা। সো আমাদের না রাজনৈতিক যে তুলনা করতে গেলে আমাদের কি কিন্তু এগুলা বিবেচনা করতে হবে। আমি শিক্ষার্থীদের বলবো, আপনারা বলছেন যে নৌকার ধানের শীষ, 2 সাপের একই বিষ, সেইটা বলার আগে আপনারা বিবেচনা করবেন যে 2 সাপের একই বিষ আসলে হয় কিনা। বিএনপির সমস্যাটা হচ্ছে যে আওয়ামী লীগের যে প্রপাগান্ডা টিম, আওয়ামী লীগের যে গুজব সেল,
তাদের যে সাইবার সেল, ওরা মিথ্যাটাকে যেভাবে এস্টাবলিশ করে ফেলে, বিএনপি কিন্তু আপনার হচ্ছে সত্য তারা তো কথাটা। ট্রেনিং দিয়েছে 10,000 না 12,000 লোককে তারা স্পেশাল ট্রেনিং দিয়েছে। আপনি ধরেন এই যে আমাদের যে জঙ্গিবাদের যে মূল হোতা শায়খ আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা মির্জা আজমের দুলাভাই, এই মির্জা আজমকে কয়বার জেল খাটতে হইছে? কে বলে মির্জা আজমের কথা? আর শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু আজীবন জেল খাটছেন কেন? তার কাজিন জঙ্গি, তার ফার্স্ট কাজিন বা সেকেন্ড কাজিন জঙ্গি। এইটাকে তো আব্দুল সালাম পিন্টুকে আওয়ামী লীগ জঙ্গি বানাই ফেলছে। তো এই বিষয়গুলো আমি বললাম যে এই বিষয়গুলো আমাদের আসলে মাথায় রেখে বিভিন্ন সময় আওয়ামী লীগ আমাদেরকে এগুলা চিন্তা ভাবনা করতে হবে। আর যেটা হচ্ছে আমি বললাম, আর আওয়ামী লীগের নিষিদ্ধ করার যে বিষয়টা যে মিলন ভাই বললেন, উনি থাকলে হয়তো বা শুনতে পারতেন। আমি যেটা বলবো, আসলে গণহত্যাকারী কোন দলের রাজনৈতিক অধিকার থাকে না, তাদেরকে রাজনীতি করতে দেওয়ার আর সুযোগ নাই। কারণ আজকে যদি বাংলাদেশে যদি আসলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, একটা সুশাসন প্রতিষ্ঠিত হয়, এই শেখ হাসিনার বিচার হবে, তো আপনার উবাইদুল কাদেরের বিচার হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার হবে, আইজিপির বিচার হবে, আইনমন্ত্রীর বিচার হবে, তথ্যমন্ত্রীর বিচার হবে। এটা এটা উনি হয়তো বলতে পারেন যে আওয়ামী লীগের সবাই তো 100% খারাপ না, সেখানে তো 5% 10% না আছে। এখন আসতেছি আমি দ্বিতীয় প্রশ্নে। এবং হিসেবে তারা নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। না যেটা নৈতিক অধিকার না, নৈতিক অধিকার না। আরেকটা হচ্ছে যে আমি বলবো যে প্রথম তো ব্যক্তিগুলো আইনের মুখোমুখি হবে, এরপরে কিন্তু সংঘবদ্ধভাবে আওয়ামী লীগের লোকজন এই এই আগস্টের 2 তারিখ 3 তারিখ এই গণহত্যায় অংশগ্রহণ করেছে, গণহারে পুলিশের পাশাপাশি তাদের প্রশিক্ষিত লোকজন অস্ত্র নিয়ে, আমরা ছবি দেখেছি। ওই মামলায় দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। আমি আসলে এই যে আমাদের যে সারোয়ার মিলন ভাই এবং সারোয়ার ভাই এবং মিলন ভাই দুজনের একটু প্রশ্ন বিনয়ের সঙ্গে আপনাদের সঙ্গে দ্বিমত পোষণ করলাম। আর দ্বিতীয়ত আমি যেটা, আপনি যে প্রশ্নটা বলছেন, আমি সারোয়ার ভাই 72 ঘন্টা বলেছেন। আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম না, আমি জানি না আমাদের সেই আমাদের ওয়েবসাইটের সংবাদটি এসেছে কিনা। না, ওটা এখনো আমাদের টিম আপ করতে পারেনি, কিন্তু আমি এখানে বলে দেই 72 ঘন্টা না, আওয়ামী লীগের পরবর্তী টার্গেট হচ্ছে 15ই আগস্ট। আমি এটা জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে সামনে 15ই আগস্ট কেন্দ্র করে বাংলাদেশে আরেকটা অস্থিরতা তৈরি করার সৃষ্টি করবে। এই যে তাজ, এই যে তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ, ভালো মানুষ সে, যে উনি আমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করে। আমরা গোয়েন্দা মারফত এবং আমাদের সোর্স ভারত থেকে যতটুকু জেনেছি, এই সোহেল তাজ এবং কাদের সিদ্দিকীর নেতৃত্বে 15ই আগস্ট একটা হজবরল হতে পারে। এরা দুইজন যাবেন 32 নম্বরে, ফুলটুল দিবেন এবং অন্য গোপালগঞ্জে আরো লোকজন জড়ো হবে। এই 15ই আগস্টকে কেন্দ্র করে তারা এক ধরনের বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে। আপনি 72 ঘন্টা পার হয়ে গেলেও স্বস্তির কোনো সুযোগ নেই। সেটা আমরা স্পেকুলেশন করছি যে কি হতে পারে না হতে পারে। আমাদের কাছে তথ্য আছে যে 15ই আগস্টে এরকম একটা ঝামেলা হতে পারে বলে আমরা শুনেছি। আর সব মিলিয়ে আমি বলবো যে এই জায়গায় আমাদের আসলে স্বস্তির কোনো জায়গা নাই। আমাদেরকে আসলে আপনার চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এবং আমরা ধরেন যে এই আরেকটা কথা যেটা আপনারা বলছেন, যে এটা আমি মিলন ভাইয়ের সঙ্গে, মানে গোলাম সারোয়ার মিলন ভাইয়ের সঙ্গে একমত, যে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই বলেছে 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন কবে হবে তার চেয়ে তো গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিপ্লবকে সংহত করা, এই প্রতি বিপ্লবকে আটকে দেওয়া। এটা হচ্ছে প্রথম এবং প্রধান দায়িত্ব। আমরা যখন প্রতি বিপ্লবকে, এই ষড়যন্ত্রকে আটকে, এখানে প্রতি বিপ্লব বলা হচ্ছে, আমি এখানে প্রতি বিপ্লব বলতে আসলে রাজি না, আমি এটাকে ষড়যন্ত্র বলবো। এই ষড়যন্ত্রকে আমরা আটকে দিয়ে যখন আমরা আমাদের এই বিপ্লবকে সংহত করতে পারবো, তখন কিন্তু আমরা আলোচনায় বসবো আসলে কবে নির্বাচনটা হবে। আমরা এই সরকারের সঙ্গে আলোচনা করব। এবং আমি মনে করি এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর আতঙ্কিত হওয়ার, বিএনপি বা অন্যান্য যারা আছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা লড়াই করেছে, তাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। কারণ ক্ষমতা বা দেশের কর্তৃত্ব এখনো জনগণের হাতেই আছে। বিষয়টা এরকম না যে এই সরকার যদি চায় বা কোনো শক্তি যদি চায়, চাইলেই তাদেরকে 3 বছর 6 বছর 5 বছর রাখতে পারবে না, যদি জনগণের কর্তৃত্ব, দেশের কর্তৃত্ব জনগণের হাতে থাকে। সেই দিক থেকে আমি বলবো বিএনপির কাজ হচ্ছে, বড় রাজনৈতিক দল হিসেবে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে এটা নিশ্চিত করা
দেশের মালিকানা বা কর্তৃত্ব যেমন জনগণের হাতে থাকে, যেটা আজকে হয়েছে, জুডিশিয়াল কু আটকে দিয়েছে, এই শিক্ষার্থীরা গিয়ে জড়ো হয়েছে, আটকে দিয়েছে। এই জিনিসটা বিএনপিকে বড় দল হিসেবে নিশ্চিত করতে হবে যে দেশের পাওয়ার, সুপ্রিম পাওয়ার যেন মানুষজনের হাতে থাকে। আর আমি কিছু পয়েন্ট নিয়েছিলাম, এগুলা একজন ভদ্রলোক আমাদের প্রশ্ন করেছেন, প্রবাসীরা একাট্টা হয়ে কাজ করেছে, এখান থেকে আসলে একটা উপদেষ্টা নিলে ভালো হতো। আমি বিনয়ের সঙ্গে বলবো, আসলে আমরা প্রবাসী থেকে আমরা দেশের প্রতি কাজ করেছি, দায়িত্ব পালন করেছি, তার মানে এই না যে আমাদের মধ্য থেকে উপদেষ্টা নিতে হবে, প্রবাসীদের মধ্য থেকে উপদেষ্টা নিতে হবে। দেশেও যে বিভিন্ন, আমি শুনেছি একদল লেখালেখি করছে, আলেমদের মধ্যে থেকে উপদেষ্টা নিতে হবে। কেন? একজন আলেম হিসেবে কেন আসবেন উনি? তাহলে তো একজন ডাক্তার নিতে হবে, একজন প্রকৌশলী নিতে হবে, একজন শিক্ষক নিতে হবে, একজন সাংবাদিক নিতে হবে। উপদেষ্টা হিসেবে যিনি রাজনীতিতে আছেন, যিনি যোগ্য, যে কেউ আসতে পারে। আপনি কখনো ধরে দিতে পারেন না অমুক গ্রুপ থেকে নিতে হবে, ও আরেক গ্রুপ থেকে নিতে হবে। এইটা আমার কাছে মনে হয় না যে খুব একটা গ্রহণযোগ্য একটা কিছু হবে বলে আমার মনে হয় না। রাজনীতিতে সব আপনি জিনিসটা উদার রাখবেন, আপনি কখনোই বলতে পারবেন না যে এই শ্রেণী থেকে আমাকে একজন লোক নিতে হবে। বাংলাদেশটা সবার, বাংলাদেশটা এটা আলেমের, এখানে শিক্ষকের, সাংবাদিকের, পেশাজীবীদের, আইনজীবীদের, সবার। এইখানে আমার মনে হয় না যে এরকম সুনির্দিষ্ট কোনো গোষ্ঠীকে দেওয়ার সুযোগ আছে। তো আমি শেষ কথা যেটা বলছি যে চারদিকে ষড়যন্ত্র হচ্ছে, হবে। রাজনীতি এরকম একটা বিষয়, আপনি যখন বৈপ্লবিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন তখন ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যাবেন। এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের মানে একটু গা ছাড়া ভাব আসার যথেষ্ট সময় আছে। আর আমি শেষ করছি আমি যেটা বলেছি, আমি বিএনপির অনেক শীর্ষ নেতৃত্বে যারা আছেন, দু একজনের সঙ্গে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে এবং তাদের বক্তব্য আমি দেখেছি। আমার কাছে বিন্দুমাত্র সন্দেহ নেই তাদের সদিচ্ছা নিয়ে। এই যে বিএনপির নামে যেসব কথাবার্তা বলা হচ্ছে, তারা এগুলা কঠোর হস্তে দমন করবেন। এবং তারা এও বলেছেন যে এই হাতে গোনা কয়েকজনের জন্য পুরো বিপ্লব ব্যাহত হয়ে যাক বা দল ডুবে যাক, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। আমি যেটা বলার চেষ্টা করেছি, আপনারা যারা তৃণমূল পর্যায়ে আছেন, জেলা পর্যায়ে যারা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন বা উপজেলা পর্যায়ে যারা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, তারা একটু সতর্ক হন, হুঁশ ফেরান। রাজনীতি ভবিষ্যতে আরো করতে পারবেন। এখন যেটা হচ্ছে যে বিএনপি তো বহিষ্কার করছে, কিন্তু বহিষ্কারই তো একমাত্র সমাধান না। আপনাদেরকে সবাইকে বহিষ্কার করে দিল, আপনারা যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, এটা সমাধান না। আমি আপনাদেরকে বলবো, আপনারা দীর্ঘ সময় রাজনীতি করেছেন, যেটা রিটা আপা বললেন যে অনেক বিএনপির নেতা কর্মীকে আমি দেখেছি ঢাকায় এসে, আমি শুনেছি আর কি, ঢাকায় এসে তারা রিক্সা চালিয়েছেন, এই যে আপনার রাইডিং এর ব্যবসা করেছেন, এবং হ্যাঁ, আমি বিদেশেও দেখেছি যে অনেক নেতাকর্মী র্যাবের ভয়ে বা গুম হওয়ার ভয়ে পালিয়ে এসে ইউরোপে এসে মানবেতর জীবনযাপন করেছেন উদ্বাস্তু হিসাবে। তো আপনারা তো 16 বছর যথেষ্ট ত্যাগ করেছেন। সেই ত্যাগের কথাটা মাথায় রেখে আপনারা আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণের জন্য সুস্থভাবে, যেটা জিয়াউর রহমান আমি মনে করি বাংলাদেশে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন যে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশকে কিভাবে গঠন করতে হয়, এবং সেই ধারাবাহিকতাটা কিন্তু খালেদা জিয়া চমৎকার ভাবে টেনে নিয়ে গিয়েছেন। আপনারা সেই জিনিসগুলো বিবেচনা করে আপনারা মাথায় রাখবেন এবং আপনারা দলের জন্য কাজ করবেন। আর শেষ কথা হচ্ছে, আমি এখানে খোলামেলা ভাবেই বলি যে বিএনপির যে বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, উনাকে নিয়ে নানা ধরনের সমালোচনা করা হয়। উনি তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বই পান নাই। উনি রাজনীতিতে এসেছেন, তারপরে উনি বিদেশে চলে এসেছেন, রাষ্ট্র পরিচালনার তো দায়িত্বই পান নাই। এখন দল উনি হিসাবে বিএনপিকে কিভাবে পরিচালনা করছেন সেটার আমরা সমালোচনা করতে পারি, যে উনি দল পরিচালনায় কতটা দক্ষ, কতটা কি। মানুষ হিসাবে উনার সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক। একমাত্র আওয়ামী লীগের লোকজনের সমালোচনা নাই, ওদের কোনো সমালোচনা করা যায় না, এরা সব ফেরেশতা অথবা শয়তান। এর বাইরে মানুষজনের সমালোচনা হবে। তা আমরা মনে করি সবকিছু মাথায় রেখে আমাদেরকে একটু আলোচনা করতে হবে। এই ধন্যবাদ।